তারা অসহায়, নির্যাতিত, এবং যত দোষ হচ্ছে মিডিয়ার পেছনে নিয়োজিত সেনা অফিসারদের। নিশ্চয়ই সেদিনের মতো যে জাতি সেটা বিশ্বাস করতে শুরু করেছিল, কিন্তু পরক্ষণে পরের দিন লাশের পর লাশ ভেসে আসছিল ট্রেন দিয়ে, তখন এই আপনার মিডিয়ারাই সেদিন আপনার সত্যিটা তুলে ধরেছিলেন। সত্যিটা তুলে ধরেছেন জাতির কাছে, কারা নির্যাতিত সত্যিকারে আর কারা হত্যা করেছে। কিন্তু দুঃখের বিষয়, আজ 15 বছর পর যেন সেই দৃশ্যটা আবার পাল্টে যাচ্ছে। সত্যি এটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে। আমরা চাই আপনার সত্যটা তুলে ধরুন। সেদিন পিলখানার ভিতরে যারা ছিলেন, যারা নির্যাতিত হয়েছেন, এবং পিলখানা পরবর্তী যারা বিচার কার্যে সংশ্লিষ্ট ছিলেন, তারাই জানে আসলে সত্যিটা কি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে যারা পিলখানার ভিতরে ছিলেন না, যারা বাইরে ছিলেন, বিচার কার্যের সঙ্গে জড়িত ছিলেন না, তারা বিভিন্নভাবে বয়ানের চেষ্টা করছে, জিনিসটাকে বিভিন্নভাবে পোর্ট্রেট করার চেষ্টা করছে। সেটা সত্যি দুঃখজনক। তাই আমরা যারা সেদিনের ভুক্তভোগী, ভিকটিম, তারা আপনাদের কাছে কিছু জিনিস তুলে ধরতে চায়, আর কিছু না, যেটা সত্যিটা আসলে কি। আমরা কিছুক্ষণ আগে সালাম স্যার বলে গেলেন, তিনিও বিচার ভিতরে ছিলেন। আমি ওই 25 তারিখ ভোর 6টা থেকে 26 তারিখ 6টা পর্যন্ত পিলখানার ভিতরে ছিলাম, এবং মিডিয়ার সৈনিকদের চরমভাবে নির্যাতিত। শুধু আমি নেই, আমার ছোট ছোট 2টি বাচ্চা এবং আমার ওয়াইফ, সবাই আমরা নির্যাতিত 36 ঘন্টার নির্যাতনের মধ্যে ছিলাম। তো আমি পরবর্তী তদন্ত কাজের সঙ্গে জড়িত ছিলাম, যার জন্য আমাদের অনেক কিছু জানা আছে। সেদিন হেন কোনো অপরাধ নাই বিডিআর সৈনিকরা করে নাই। একটি সুশৃঙ্খল বাহিনীর অস্ত্রাগার গোলাবারুদ লুটের মাধ্যমে তাদের অপরাধ শুরু হয়। তারপরে কি হলো, বিডিআর দরবার হলে যখন ডিজি দরবার নিচ্ছিলেন, সৈনিক মঈন যখন তার পিছনে গিয়ে অস্ত্র তাক করলেন, তারপরে পেন্ট হয়ে গেলেন, কি করলেন, সৈনিক মঈনের অস্ত্রটা একজন অফিসার তুলে নিলেন, তুলে নিয়ে বললেন, স্যার এটা আমরা ইউজ করি, তারা গুলি করছে। ডিজিবিজি কি করলেন, বললেন অসম্ভব, তোমরা গুলিগুলো ফেলে দাও। অফিসার কোনদিন তার সৈনিককে গুলি করতে পারে না, কিন্তু সেই সৈনিকদের প্রতি ভালোবাসার প্রতিদান কি দিলেন সৈনিকরা, সেই জওয়ানরা? ডিজিকে হত্যা করলেন, ডিজি ম্যাডামকে হত্যা করলেন, ডিজির বাসায় আগত মেহমান এবং তার স্ত্রীকে হত্যা করলেন, এমনকি কাজের মেয়েও সেদিন রেহাই পায়নি সেই হত্যাকাণ্ড থেকে। 27 জন অফিসারকে হত্যা করলেন। এটাই কি ডিজির ভালোবাসার প্রতিদান? বিপদগামী সৈনিকরা সেদিন 57 জন অফিসারকে শুধু নির্মমভাবে হত্যা করেনি, এখানেই থেমে থেমেনি, প্রতিটা লাশকে তারা খুঁচিয়ে খুঁচিয়ে বিকৃত করেছে। তারপর এটাকে তারা করেছে কি, সে বিডিআর হসপিটালের পাশে একটা ট্রাকে লোড করেছিল তারা এটাকে পুড়িয়ে দেওয়ার জন্য। শুধু একজন অবজারভেশন দিয়েছে মুসলমানের লাশ পোড়ানো যাবে না, তাই তারা সেখান থেকে ফিরে আসে, এবং তারা 2টা জায়গায় গণকবর করে, গণকবর বলবো না, কারণ এটাকে আপনারা দেখেছেন রিকভারি করে লাশগুলা কিভাবে ক্ষতবিক্ষত এলোমেলো যেভাবে উঠেছে, এটা আমরা বলবো গণ চাপা দেওয়া, মাটি চাপা দিয়েছিল তারা। সেই দৃশ্য আপনাদের মিডিয়া তুলে ধরেছিলেন জাতির সামনে, আপনাই তুলে ধরেছিলেন। এখানেই শেষ নয়। সেদিন 25 তারিখ যখন 10:30টার দিকে আমি কোয়ার্টার গার্ড এলাকায় ছিলাম, আমাকে বন্দি করে রাখা হয়েছিল এবং বেঁধে ফেলে রাখা হয়েছিল। আমি শুনেছি কিভাবে ভাবি বাচ্চাদের টেনে হেসড়ে নিয়ে আসছে। সেদিনের ভাবি বাচ্চাদের আর্তচিৎকার আমি শুনেছি। তাদেরকে যেইভাবে যে পরিস্থিতি নিয়ে আসছে এক কাপড়ে, সেদিন ছিল তাদের বাঁচার আকুতি চিৎকার। 18 কোটি বাংলাদেশের মানুষ, একটি মানুষও সেদিন এগিয়ে আসেনি তাদেরকে রক্ষা করতে। চরম অত্যাচারিতভাবে তারা তাদেরকে এনে কি করলেন, ছোট ছোট কুঠিরের মধ্যে বন্দি করে রাখলেন। সেখানে কি করলেন, 2 দিন যাবত কোনো খাবার নাই, পানি নাই, ওয়াশরুমে যাওয়ার কোনো অনুমতি নাই, এবং প্রতি মুহূর্তে মেরে ফেলার হুমকি। সেই দৃশ্য আমরা জানি, বাইরের মানুষ জানে না।
সেদিন দেখেছি বন্দী যারা ছিল তাদের চিৎকার, তাদের রক্ত, একজনকে দেখলাম রক্ত এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা 25 তারিখ রাতের কথা বলছি আমি। সে ঘুমনাচ্ছে, আমি মরে যাবো, আমাকে হসপিটালে নিয়ে যান। তার মাথা ফেটে দিয়ে রক্ত বেরোচ্ছে। 26 তারিখের সকালে দেখছি, সালাম স্যার এখানে আছেন, সারা শরীর রক্তাক্ত। হায়রে সভ্য পৃথিবী, এই আহত মানুষগুলোকে সেদিন হসপিটালে যেতে দেয়নি। হসপিটালে যাওয়া দূরের কথা, এক ফোঁটা পানি পর্যন্ত দেয়। এই অত্যাচারের কাহিনী আসলে সারা রাত দিন বললে শেষ হবে না। আমরা যা দেখেছি, চিন্তা করতে পারেন 2 মাসের শিশু, তার মা 2 মাসের শিশুকে কোলে নিয়ে আছে। আমার ওয়াইফের পাশেই ছিল, পরবর্তী দেখেছি। সেই শিশুর একটা কাঁথা, একটা কাপড় আনতে দেয়নি, খাবার তো দুধের কথা। এবং এই 2 দিন শিশুর খাবার, কাপড় কোনো কিছু ছাড়া একটা শিশুকে নিয়ে মা বসার জায়গা পায়নি, মা দাঁড়িয়েছিল। আমার ওয়াইফ, আমার বাচ্চারাও বসার জায়গা পায়নি। এত বেশি ভাবি বাচ্চাদের যে ছিল, প্রতি মুহূর্তে তাদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছে, গালাগালি, অকথ্য ভাষা গালাগালি করেছে। সেই দিনগুলো আমরা কি আজকে ভুলে যেতে বসেছি? আজকে 15 বছর পর কেন যেন জিনিসটা অন্যদিকে চলে যাচ্ছে, সেটাই আমাদেরকে প্রচন্ডভাবে ব্যথিত করে। আরো যদি বলি, জওয়ানরা কি এখানেই থেমেছিল? না, তারা প্রতিটি বাসায়, বাসস্থানে হামলা করে আমাদের সমস্ত কিছু লুট করে নিয়ে যায়। যদি আপনার দেখে থাকেন, 21 টিভি করণস্বরের কয়েকটা ভিডিও আছে, সেখানে আমার রুমের ছবি দেওয়া আছে। সমস্ত রুম তছনছ, ইভেন তোষক, বালিশ সমস্ত কেটে ফেলছে, আমাদের বাক্সগুলো কেটে ফেলছে। কোনো টাকা পয়সা, গহনা যা কিছু ছিল সমস্ত কিছু তারা লুটতরাজ করেছে। আমাদেরকে সেদিন সর্বোচ্চ করেছে। যাদের 15-20 বছরের সংসার, সেই সংসারের অনেক স্মৃতি চিহ্নগুলো তারা গায়েব করে নিয়ে গেছে, চুরি করেছে, লুট করেছে। কারণ আমরা তো এক কাপড়ে, আমার বাচ্চারাও এক কাপড়ে কোয়ার্টার গার্ডে নিয়ে গেছে তারা, বিডিআর শুনে টানতে টানতে। আমাদের রুমে গিয়েও দেখি কিছুই নাই, সব শেষ। আমার একটা শার্টও ছিল না, এরকম অনেক অফিসার একটা শার্টও ছিল না। পরবর্তী আত্মীয়স্বজন এসে শার্ট এবং কিছু টাকা পয়সা দিয়েছে আমাদের চলার জন্য। সেই দিনগুলো, সেই অত্যাচারের কাহিনী আজকে সত্যি আমরা ভুলে গেছি। তারা আরো তাণ্ডব চালিয়েছে। আপনারা যদি দেখে থাকেন সেদিনের ছবি, সারা পিলখানা অফিসারদের যতগুলো গাড়ি ছিল সমস্ত গাড়িগুলোকে তারা ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়েছে। বাসা, সেক্টর কমান্ডারের বাসা আগুন দেওয়া হয়েছে। শুধু এটুকু না, সেদিন পিলখানার ভিতরে সরকারি যত সম্পদ, সরকারি গাড়ি, সরকারি বাসস্থান, দরবার হল থেকে শুরু করে আবার ক্লাব হল, সমস্ত কিছু ভাঙচুর করে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছিল তারা। আপনারা দেখেছেন গাজা ইসরায়েলের তাণ্ডব, আর আমরা সেদিন দেখেছি পিলখানায় জওয়ানদের তাণ্ডব। ইসরায়েলি সৈন্য তারা হত্যা করেছে ভিনদেশি মানুষকে, আর আমরা নিজের ভাই ব্রাদারকে হত্যা করেছি এবং নিজের দেশকে ধ্বংসস্তূপে পরিণত করছি। প্লিজ সাংবাদিক ভাইরা, আপনারা প্লিজ সত্যটাকে তুলে ধরুন জাতির সামনে। আমাদের এটা একান্ত কামনা। আপনার 36 ঘন্টার সেই বন্দি জীবন আপনার চিন্তা করতে পারবেন না। প্রতিটি মুহূর্তে আমাদেরকে নিয়ে যায়। আমাকে কয়েকবার নিয়ে গেছে ব্রাশ ফায়ার করতে, প্রত্যেকটা অফিসারকে গুলি করে দেবো। তাদের কোমরে ছিল গ্রেনেড, তারা বলছে গ্রেনেড মারে হত্যা করে দেবো। এখানে কর্নেল আসিফ স্যার আছেন কিনা জানি না। স্যার বললেন গ্রেনেড যখন মারলে আমরা কি করবো, 4 সেকেন্ডের মধ্যে গ্রেনেড ছুড়ে ফেলবো। আমি বললাম স্যার ওরা তো দরজা বন্ধ করে দেবে। বলে চেষ্টা করে দেখি না, যদি শেষ পর্যন্ত বাঁচা যায়। আমাদের প্রতিটা মুহূর্তে বাচ্চা, নারী, শিশু এবং অফিসার যারা ছিলেন, প্রত্যেকের 2টা দিন যে কি গিয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গেছে। প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর মুখোমুখি হয়েছি। সেই ইতিহাসগুলো আজকে নাই। যেদিন 26 তারিখ কিছুটা শান্ত হয়, সেদিন বাচ্চারা যখন বেরোতে পারে, তারা অনুমতি দেয়, তখন বাচ্চারা এসে চিৎকার করছিল, তাদের বাবাকে খুঁজছিল। এখানে সালাম স্যার আছেন, স্যারই বলছে খবরদার ওর বাবা কিন্তু বেঁচে নাই, বলো না, তাহলে আরো চিৎকার করবে।
তারা ছুটাছুটি করছিল রুম থেকে রুমে, কোথায় আমাদের বাবা, কোথায় আমাদের বাবা। তারা বাবাকে খুঁজে পায়নি। আমার মনে আছে মিজানের 2টি বাচ্চা ছিল, 4 মাস আগে তার মা মারা গেছে। মিজান বলতো, স্যার এই বাচ্চাগুলো মা মারা আছে, আমাকে পিছনে ছাড়ে না, অফিসেও আসে, খেলতে আর সব জায়গায় খালি বাবার পিছনে 2 ছেলে 2 হাত ধরে থাকে। তাকেও এই জওয়ানদের বুলেট সেই 25 তারিখে নিয়ে গেছে। 2টি বাচ্চার আসলে পৃথিবীতে এখন আর কেউ নাই। আমি শুধু একটা জিনিস দিচ্ছি, তদন্ত পরবর্তী যে পর্যায়ে যেটা হয়েছে, তদন্ত আপনারা জানেন যে আর্মির একটা তদন্ত হচ্ছে, আনিসুজ্জামান কমিশনের একটা তদন্ত হয়েছে, সিআইডি তদন্ত হয়েছে, ইউনিট লেভেল তদন্ত হয়েছে। ইউনিট লেভেলের তদন্তগুলো আমরা করেছি এবং প্রতিটি তদন্তের যথাযথ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সিআইডির যে কেসগুলো করা হয়েছে সেই ইয়াগুলো করা হয়েছে। এখানে আসলে নির্দোষ কেউ যাওয়ার কথা না আমাদের দৃষ্টিতে। আমরা বিচারের দৃষ্টিতে বলছি, কারণ যখন টিউনিট হয় স্যার বলে গেছেন, সেগুলো বিভিন্নভাবে ক্রস চেক করা হয়েছে। একটা সৈনিক গুলি করছে, আরো সৈনিকদের জবানবন্দি দেওয়া হয়েছে, সৈনিকরা জবানবন্দি দিয়েছে, ম্যাক্সিমাম সৈনিকরা জবানবন্দি দিয়েছে, তার ভিত্তিতে বিচার কার্য হচ্ছে। সবাই কি নিরপরাধ? কি জন্য বলে গেল? এই একদিন ডিজি মইনুলের বাসায় একই প্রশ্ন হয়েছিল। আমি বলেছিলাম কোয়ার্টার গার্ডে আমি দেখেছি আধা ঘন্টার মধ্যে 2700 অস্ত্র শুধু একটা কোয়ার্টার গার্ড থেকে, একটা অস্ত্রাগার থেকে বের হয়ে গিয়েছিল আধা ঘন্টার মধ্যে। এবং সৈনিকদের উল্লাস, আমি একটু বলছি, একদিকে ছিল নারী শিশু ভাবীদের চিৎকার, আর অন্যদিকে ছিল বিভৎস উল্লাস, বিজয়ের উল্লাস। সেদিন সেটা আমরা দেখেছি। তাই আপনারা যদি বলেন যে সবাই অংশগ্রহণ করেনি, সেদিন সুবেদার মেজর নুরুল হক ছাড়া আর কেউ আমরা 36 ঘন্টায় দেখিনি কেউ এর প্রতিবাদ করতে। আর মিউটির সংজ্ঞা জানেন কি? মিউটিনির সংজ্ঞা হচ্ছে যারা অস্ত্র নিবে, যারা সহায়তা করবে এবং যারা প্রতিরোধ করবে না, এটা একটা ডিসিপ্লিন ফোর্সের জন্য, তারা সবাই বিদ্রোহের সামিল। সেই দৃষ্টিতে সেদিন পিলখানায় ছিল 5000-এর মতো সৈনিক, সবাই অলমোস্ট সুবেদার নুরুল ইসলাম ছাড়া সবাই বিদ্রোহ করেছে এবং হত্যাযজ্ঞ এবং অন্য কাজে সহায়তা করেছে। আমি আর ছোট্ট একটা 1 মিনিটের কথা বলতে চাচ্ছি। এখন আমি আসতে চাচ্ছি অফিসারদের কি অপরাধ ছিল সেদিন। বিডিআর এর পেছনে পোস্টিং সেনাবাহিনী অফিসারদের কি ছিল? কেউ বলেছে ডাল ভাত ইস্যু, অ্যাকচুয়ালি কার্নেস পদ্ধতি একটা তদন্ত হয়েছিল, আমিও নিজেও ছিলাম পিলখানায়। তদন্তে বেরিয়ে আসছে এর মধ্যে সামান্যতম অনিয়ম হয়নি ডাল ভাতের ক্ষেত্রে। তাহলে কি? তাহলে অপরাধটা কি? আমি জানি তাদের অপরাধটা কি। তাদের অপরাধ একটাই, তারা ছিল দেশের জন্য নিবেদিত প্রাণ, দেশপ্রেমিক সেনা অফিসার, যাদের সেনাবাহিনী অনেকগুলো 10-15টা দেশি বিদেশি কোর্সে ট্রেনিং এর মাধ্যমে গড়ে দিয়েছিল, জীবন দিল দেশকে রক্ষার জন্য। তারা জীবন বাজি রেখে সীমান্ত রক্ষা করেছিল, আপোষ করে না। এটাই ছিল তাদের অপরাধ। আর এ কারণেই নিজ বাহিনীর সদস্যরা নির্মমভাবে সপরিবারে তাদের হত্যা করে। আমাদের আসলে এটাই অপরাধ। সেনাবাহিনীর অফিসার যারা ছিল তারা দেশপ্রেমিক। তাই আমাদের একান্ত অনুরোধ, আমার শেষ কথাটি একান্ত অনুরোধ মিডিয়া ভাইদের উদ্দেশ্যে, প্লিজ আপনারা সত্যটাকে তুলে ধরুন। দেশপ্রেমিক সেনাবাহিনীকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না, সত্যি যেটা সেটাই তুলে ধরেন। ধন্যবাদ। আপনারা দুজন অফিসারের কথা শুনলেন।